বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব বিখ্যাত ট্র্যাজেডি অরণ্যক, যেটা কিনা রয়্যাল স্লেভ বলা হয়। আফরা বিনের লেখা, যিনি একাধারে প্লেরাইট, নভেলিস্ট, পিওনার, ফিমেল রাইটার এবং পোয়েট। অরণ্যক এটি একটি প্রোজ ফিকশন। এটা স্লেভ ন্যারেটিভ দ্বারা বর্ণিত ট্র্যাজেডি। এখানে আফরাবি নিজেই সুরিনাম গিয়ে দাসদের জীবন দেখে এসেছিলেন এবং তাই উপন্যাসের গল্প অনেকটাই বাস্তব ঘটনাকে ভিত্তি করে আবর্তিত। এতে দাসদের অনুভূতি, কষ্ট এবং প্রতিবাদ স্পষ্টভাবে উঠে এসেছে। এখানে ন্যারেটিভ ভয়েসটা হচ্ছে অরণ্যকতে বর্ণনাকারী একজন ইউরোপীয় নারী, যিনি নিজের দেখা সত্য ঘটনা লেখেন। এই নারীর দৃষ্টিকোণ থেকেই পাঠকরা পুরো গল্প জানতে পারে। আজ আমি অরণ্যকের ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে কিছু নোট দেখানো হচ্ছে। নোটগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিজেদের কাছে রেখে দিবেন। নোট দেখে পরে মুখস্থ করা যাবে। অরণ্যক এটা একটা শর্ট নভেল, একে নভেলা বলা হয়, এবং এটা সুরিনাম এবং কোরামিনশিয়ান দুইটি স্থান থেকে বর্ণনা করা হয়েছে। এখানে দাসত্ব যে প্রথাটা চালু ছিল সেটা হচ্ছে সুরিনামে, এবং অরণ্যক যার মেইন ক্যারেক্টার হচ্ছে ইমইন্ডা এবং অরণ্যক নিজেই। অরণ্যক গল্পে অরণ্যক হচ্ছে হিরো এবং হিরোইন হচ্ছে ইমইন্ডা। এরা সবাই কোরামিনশিয়ানে বসবাসরত ছিল। এক সময় তারা দাস হিসেবে বিক্রি হয়ে যায় সুরিনামে। এটাই গল্পের আলোচ্য বিষয়। তো কথা না বাড়িয়ে যে মূল আলোচনা, ফিগার অফ স্পিচ, অর্থাৎ এই অরণ্যকের যে ফিগার অফ স্পিচ গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। মেটাফোর স্পিচ অফ ফিগার অফ স্পিচে প্রথম যেটা হচ্ছে মেটাফোর, সেকেন্ডে সিমিলি, এরপর পার্সনিফিকেশন, আইরনি, সিম্বল অ্যান্ড হাইপারবোল। অর্থাৎ মেটাফোর মানে রূপক। অরণ্যকে যে ফার্স্ট সিমিলি, যেটা ফার্স্ট ফিগার অফ স্পিচ যেটা বলা হয় সেটা হচ্ছে মেটাফোর। মেটাফোর অর্থ হচ্ছে রূপক। এরপর সিমিলি মানে উপমা, পার্সনিফিকেশন মানে ব্যক্তিবাচকতা, আইরনি আরেকটি ফিগার অফ স্পিচ আইরনি, যার অর্থ হচ্ছে বৈপরীত্য, এবং সিম্বল অর্থ হচ্ছে প্রতীক। সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, আইরনি, অ্যালিউশন, সিম্বল অ্যান্ড হাইপারবোল, এই কয়টা জিনিস ফিগার অফ স্পিচ হিসেবে ধরা হয়েছে। ফিগার অফ স্পিচ সম্পর্কে আপনারা যারা জানেন না তারা জেনে নেবেন, এবং ফিগার অফ স্পিচ সম্পর্কে আমি ইনশাআল্লাহ অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো এই ফিগার অফ স্পিচ গুলো অর্থ সহকারে বুঝে নিলে অবশ্যই ভালো হবে। অর্থাৎ প্রথম যে ফিগার অফ স্পিচ, এটাই ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিমিলি। অরণ্যকে প্রথম উপমা হিসেবে এই ফিগার অফ স্পিচটা নেওয়া হয়েছে। এরপর পার্সনিফিকেশন, ব্যক্তিবাচকতা। পার্সনিফিকেশন এখানে দেখা যায় আইরনি মানে বৈপরীত্য, অর্থাৎ বৈপরীত্যটাও দেখা যায়। অর্থগুলো দ্বারাই কিন্তু ফিগার অফ স্পিচটা সহজে বোঝা যাবে। আমাদের প্রথমে অর্থগুলো মুখস্থ করা লাগবে। এরপর হচ্ছে অ্যালিউশন মানে ইঙ্গিত, এবং সিম্বল মানে প্রতীক, হাইপারবোল মানে অতিরঞ্জন, যে অতিরঞ্জন বিষয়টা কিন্তু এখানে দেখা যায়। এবং প্রথমটা নিয়ে আমি এখন আলোচনা করতে চাচ্ছি, এটা হচ্ছে মেটাফোর। অরণ্যক is called the royal slave. This phrase compares his true novel identity to his condition as a slave. His name, Caesar, is also a metaphor. It connects him to the dignity and authority of a Roman emperor despite his enslavement. এখানে অরণ্যককে রাজার দাস বলা হয়েছে। এটি তার আসল পরিচয় ও দাসত্বকে একসাথে যুক্ত করেছে।
তার দাস নাম সিজার তাকে রোমান সম্রাটের মর্যাদার সঙ্গে তুলনা করে, যদিও সে দাস। এখানে এই যে রূপক অর্থাৎ রাজার দাস বলা হয়েছে, অর্থাৎ অরণ্যকও কিন্তু একজন রাজপুত্র ছিল, যার জন্যই যেহেতু সে রাজার দাস, এই রাজার দাস কথাটা দ্বারা কিন্তু এখানে মেটাফর বোঝানো হয়েছে, অর্থাৎ একটা রূপক, সে দাস কিন্তু সে রাজার রূপে ছিল, এজন্য এখানে রূপক ধরা হয়েছে। তো তার দাস নামটা ছিল সিজার, কিন্তু সে সর্বদাই তার নিজের সম্মান, যে মর্যাদা রাজপুত্র হিসেবে, সেটা তার ভিতরে বজায় রেখেছিল। তাকে দেখতে কখনোই দাসের মতো দেখা যায়নি, যদিও সে দাস হিসেবে দাস সত্যটাকে গ্রহণ করেছিলেন। এরপর সিমিলি। সিমিলি অর্থ উপমা। There are several similes. এখানে several অর্থাৎ এখানে অনেক ধরনের সিমিলি রয়েছে। Imoinda is described as the beautiful black Venus to our young Mars. Here, Imoinda's beauty is compared to the goddess Venus, and Orinoco is compared to Mars, the god of war. অর্থাৎ there are several similes. উদাহরণ হিসেবে আমরা বলা যায় যে আমাদের তরুণ মার্সের আছে যে সে এক সুন্দর কৃষ্ণ ভেনাস। এখানে ইমোইন্ডার রূপ ভেনাসের সাথে এবং অরণ্যককে যুদ্ধের দেবতা মার্সের সাথে তুলনা করা হয়েছে। And another simile হিসেবে ধরা হয়েছে, another simile appears when Oronoko's beauty is described as he had been sculpted by the most famous statuary. অর্থাৎ এখানে আরেকটা উপমা, যেমন অরণ্যকর শারীরিক সৌন্দর্যকে বলা হয়েছে যেন কোনো বিখ্যাত ভাস্কর্য তার মূর্তি তৈরি করেছে। অর্থাৎ উপমা, যে উপমাগুলো অরণ্যকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইমোইন্ডা এবং অরণ্যক, এই দুইজনকে কিন্তু উপমা দেওয়া হয়েছে বিভিন্ন ভেনাসের সাথে। আচ্ছা, সিমিলি সম্পর্কে বলার আগে আমি মেটাফোর, যেহেতু এখনো মেটাফোর সম্পর্কে এখানে দেখানো হচ্ছে, তা মেটাফোর সম্পর্কে আর কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে অরণ্যককে যখন অরণ্যককে ইংলিশ ক্যাপ্টেনের সাথে তার প্রচুর পরিমাণে তাকে মদ্যপান করানো হয়েছিল, এবং মদ্যপান করলে অরণ্যক একটু বেহুশ অবস্থায় ছিল। বেহুশ অবস্থায় থাকাকালীন সময়ে যখন একটা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে অরণ্যক যায়, মোটামুটি একটা তীরবর্তী এলাকায় এসে অরণ্যক পৌঁছায়। অর্থাৎ এই ঘটনাটা অরণ্যককে যখন কোরামেনশিয়ান থেকে সুরিনামে পাচার করা হয় তখনকার ঘটনা। এই সময় মোটামুটি একটা তীরবর্তী এলাকায় এসে পৌঁছালে, অর্থাৎ অরণ্যককে সুরিনামের কাছাকাছি অবস্থার দিকে নিয়ে আসা হয়েছে। এমন সময় অরণ্যক যখন চোখ খুলল তখন দেখলো তাকে ধাক্কায় ধাক্কায় নামানো হচ্ছে। তখন তার বোঝার বাকি রইল না যে ইংলিশ ক্যাপ্টেন তাকে মিথ্যা কথা বলেছিল, যে তাকে ব্ল্যাকমেল করছে এবং তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। ট্রাইফাই নামক একটা স্থানে একটা স্লেভ হোল্ডারের কাছে অরণ্যক তাকে খুব ভালোভাবেই চিনতো, কারণ অরণ্যক যে স্লেভগুলো বিক্রি করত সেটা ট্রাইফাই নামক স্লেভ হোল্ডার এর কাছেই করতো। এরপর অরণ্যক জাহাজ থেকে নামতে নামতে বলছে যে আমি আপনাকে খুব বিশ্বাস করতাম, কিন্তু আপনি আমার সাথে এরকম একটা কাজ করবেন আমি ভাবতে পারিনি, আপনি কাজটা ভালো করেননি। এর এর সব যে প্রজা এবং স্লেভরা আছে এরা অরণ্যককে দেখে অবাক হয়ে গেল এবং সবাই তাকে খুব মানতো। সবাই তাকে লিডার বলে থেকেই তাকে লিডার বলে মেনে নিল, এবং অরণ্যককে কিন্তু সেখানে খুবই সবাই মানতো এবং তার কমান্ড মানতো। ওই জায়গায় অরণ্যককে কোনো কাজ করতে হতো না। তার স্লেভদের লিডার হয়ে গেল অরণ্যক, এবং ট্রাইফাই অরণ্যক নাম ওখানে ট্রিফ্রিতে অরণ্যক নাম চেঞ্জ করে ওখানে কিন্তু তার নাম হলো সিজার। এই জন্যই এখানে সিজারটাকে রূপক ধরা হয়েছে, অর্থাৎ অরণ্যকর রূপক নাম হচ্ছে সিজার। সিজার বেশ কিছুদিন ধরে ওখানে অবস্থান করতেছে এবং ট্রিফ্রি নাম সাথে মোটামুটি একটা ভাব করে
গড়ে ওঠে। এবং আরো কিছু ঘটনা হচ্ছে, ট্রিফি যখন কিনছিল ঠিক তখনই তাকে বলল যে, "তুমি তো রয়্যাল ফ্যামিলির, আমাদের সে গভর্নর আছে, সে বায়াম বা উইলবি তাদের সাথে কথা বলে তোমাকে এখান থেকে ফ্রি করার ব্যবস্থা করে দিব।" এভাবে কিন্তু তাকে অনেক আশ্বাস দেওয়া হয় এবং আমি তোমাকে আবার তোমার সেই রাজ্যে পাঠানোর ব্যবস্থা করব। এবং ট্রিফিয়ের সাথে যখন ভালো সখ্যতা গড়ে উঠল, তখন সুরিনামে থাকা একটা মেয়ের গল্প ট্রিফিয়েতে প্রায়ই বলা হতো। এই মেয়ে স্লেভ হিসেবে আসছে, কিন্তু তাকে দেখে স্লেভ মনে হয় না। এই ভালো লাগার গল্প শুনে অরণকুকে একদিন তার মাকে আহ, তাকে তার সাথে ট্রিফিয়ে দেখা করাতে নিয়ে যায়। সেখানে ইমোইন্টাকে ক্লেমিনি নামে ডাকতো। অর্থাৎ ক্লিমিনি কিন্তু একটি রূপক নাম। এখানেও কিন্তু আম, সেই ক্লিমিনি যে ওখানে দাস হিসেবে বিক্রি হয়েছে এটা কিন্তু অরণ্যক জানতো না। পরে দেখা করার পরে অরণ্যকর পুনর্মিলন বা পুনরায় অরণ্যক ইমোইন্টাকে খুঁজে পাই। অর্থাৎ ইমোইন্টাকে যে ক্লিমিনি নামে ডাকা হতো এটা কিন্তু এখানে বলা হয়েছে। ক্লিমিনি এর বাসায় নিয়ে যাওয়ার পরে সে এবং অরণ্যক এক ঘরে থাকতো। ক্লিমিনিকে কোনো কাজ করতে হতো না। অরণ্যক যখন ইমাইন্ডাকে দেখলো তখন অবাক হয়ে গেল এবং ইমাইন্ডাও অবাক হয়ে গেল এবং তারা ভাবলো যে আমি তো একে পছন্দ করতাম। যখন তারা দুজনের মধ্যে কথাবার্তা বলল তখন বুঝতে পারলো যে এরা আসলে অরণ্যক আর ইমাইন্ডা। এরা দুজন যখন দুজনকে চিনতে পারলো, দুজন দুজনের ঘটনা শুনলো এবং কাছে পেয়ে মনে মনে খুবই খুশি হইল। এরপর ট্রিফ্লাই ব্যাপারটা ট্রিফ্লাই ব্যাপারটা দেখে খুব অবাকই হইল এবং সে মনে খুব দুঃখ পেল, ব্যাপারটা কাউকে বুঝতে দিল না। অর্থাৎ এখানে ফাইনালি অরণ্যক এবং ইমাইন্ডাকে একসাথে একটা ঘরের মধ্যে রাখা হলো এবং তারা দুজনই সংসার করতে শুরু করলো। এদিকে ইমাইন্ডা, আচ্ছা এখানে আমি এই কথাগুলো সমাপ্ত করছি। অর্থাৎ বোঝা গেল যে এই ইমাইন্ডা এবং অরণ্যককে রূপক নামে সিজার এবং ক্লিমনি নামে ডাকা হতো সুরিনামে গিয়ে। এই জন্য এখানে মেটাফোর কথাটা আসছে। অর্থাৎ অরণ্যকে মেটাফোর গল্পটা খুঁজে পাওয়া যায়। এরপরে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে সিমিলি। অর্থাৎ there are several similes. Imainda is described as the beautiful black Venus to our young Mars, and here Imainda's beauty is compared to the goddess Venus, and Orunoko is compared to Mars, the god of fire. অর্থাৎ এখানে আমাদের তরুণ যে মার্স, এই এনার কাছে এক সুন্দর কৃষ্ণ ভেনাস, এখানে ইমোইন্ডার রূপকে ভেনাসের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ VANUS, এই ভেনাসের সাথে ইমোইন্ডার রূপকে তুলনা করা হয়েছে এবং অরণ্যককে যুদ্ধের দেবতা মার্সের সাথে তুলনা করা হয়েছে। যুদ্ধের একজন দেবতা আছে যাকে মার্স নামে ডাকা হয়। মার্স আর এর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে MARS, মার্স। দেখুন আমি এখানে লিখছি, লেখাটা দেখলে অবশ্য জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মার্স MARS এবং হচ্ছে ভেনাস বানানটা হচ্ছে VENUS। এই বানানগুলো সঠিকভাবে আমাদেরকে মনে রাখতে হবে, এটা কিন্তু মার্ক ক্যারি করে। অনার্সে বানানগুলো সবসময় সঠিকভাবে মনে রাখতে হয়। অর্থাৎ আমাদের তরুণ মার্সের সাথে এক সুন্দর কৃষ্ণ ভেনাস এবং ইমোইন্ডার রূপ ভেনাসের সাথে এবং অরণ্যককে একজন যুদ্ধের দেবতা মার্সের সাথে তুলনা করা হয়েছে। তার মানে মনে রাখার বিষয় হচ্ছে ইমোইন্ডাকে বলা হচ্ছে উপমা হিসেবে ভেনাস এর সাথে তুলনা করা এবং অরণ্যককে যুদ্ধের দেবতা মার্সের সাথে তুলনা করা হয়েছে। MARS। এখানে কিন্তু সিমিলিটার সংজ্ঞাটাও বোঝা হয়ে যায় এবং সিমিলিটা যে কি সেটাও কিন্তু বোঝা হয়ে যায়। অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছুর যেই উপমা দেওয়া হয় সেটাই কিন্তু সিমিলি। অর্থাৎ যেহেতু অরণ্যককে ভেনাসের যুদ্ধের দেবতা মার্সের সাথে এবং ইমোইন্ডাকে সুন্দর কৃষ্ণ একজন ভেনাসের সাথে
উপমা দেওয়া হয়েছে, এজন্য এখানে একটা সিমিলি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ another simile appears when Oronoko's beauty is described, যখন অরনোকের বিউটিটা আলোচনা করা হয়, as if he had been sculpted by the most famous statuary. আরেকটা উপমা আরেকটা উপমা যেমন অরণ্যকর শারীরিক সৌন্দর্যকে বলা হয়েছে যেন কোনো বিখ্যাত ভাস্কর্য অর্থাৎ মূর্তি তৈরি করা হয়েছে অরণ্যককে। আর একটা তার শারীরিক সৌন্দর্য থেকে তাকে দেখে তার এতটাই সুন্দর ছিল যে তাকে একটা ভাস্কর্য মূর্তি হিসেবে উপমা দেওয়া হয়েছে। এরপরে যেই ফিগার অফ স্পিচটা আসছে সেটা হচ্ছে পার্সনিফিকেশন। এখানে পার্সনিফিকেশন অর্থ হচ্ছে ব্যক্তিবাচকতা অর্থাৎ এখানে আফরা বেন বলেন যে প্রকৃতি মানুষকে সব আবিষ্কারের চেয়ে বেশি শেখাতে পারে। এখানে প্রকৃতিকে মানুষের মতো কাজ করতে দেখানো হয়েছে। There is personification when Ben describes nature. এখানে পার্সনিফিকেশন যখন বেন আলোচনা করে নেচার সম্পর্কে, যেখানে শি যেহেতু তিনি একজন ফিমেল রাইটার অর্থাৎ শি রাইটস নেচার better instructs the world than all the inventions of man. Here, nature is treated as if it can teach like a person. অর্থাৎ বেন বলেন প্রকৃতি মানুষকে সব আবিষ্কারের চেয়ে বেশি শেখাতে পারে এবং এখানে প্রকৃতিকে মানুষের মতো কাজ করতে দেখানো হয়েছে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ প্রকৃতি যে মানুষকে বেশি শেখাতে পারে এটা কিন্তু আমরা আমাদের নিজের জীবন থেকে উপলব্ধি করতে পারি, কারণ প্রকৃতি সবসময় মানুষকে সেটাই দেয় যেটা মানুষ করে দেখায়। এজন্য এটাকে পার্সনিফিকেশন হিসেবে বা ব্যক্তিবাচকতা হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ ব্যক্তিবাচকতা মানুষের মধ্যে যে পার্সনিফিকেশনটি আছে সেটা হচ্ছে প্রকৃতিগত। এটা প্রকৃতি যা শেখায়, এটা তার প্রকৃতি এবং স্বভাব যা থাকে সেটাই কিন্তু তার পার্সোনালিটি বা পার্সোনিফিকেশন। এটা কখনোই কারোর মধ্যে একই রকম হবে না। এটা যার যার পার্সোনিফিকেশন, যার যার প্রকৃতি যেমন তেমনটাই মানুষকে মানুষ উপস্থাপন করে এবং প্রকৃতি থেকে মানুষ আবিষ্কারের থেকে বেশি শিখতে পারে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। মানুষ স্বাভাবিকভাবে যেটা শেখে সেটাই হচ্ছে পার্সনিফিকেশন এবং ব্যক্তিবাচকতা। এরপরে যেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে পার্সনিফিকেশন। তো এই পার্সনিফিকেশনের জন্য এই ফিগারস অফ স্পিচে যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে নেচার বেটার ইনস্ট্রাক্টস দি ওয়ার্ল্ড দেন অল দি ইনভেনশন অফ ম্যান। অর্থাৎ প্রকৃতি মানুষের সব আবিষ্কার চেয়ে বেশি শেখাতে পারে। নেচার বেটার ইনস্ট্রাক্টস দ্য ওয়ার্ল্ড, প্রকৃতি সব আবিষ্কারের থেকে দেন অল দি ইনভেনশনস অফ, সব আবিষ্কারের থেকে মানুষকে বেশি শেখাতে পারে। এরপরে আরণ্যকে যে ফিগারস অফ স্পিচ নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে আইরনি। অর্থাৎ এখানে আইরনি মানে বৈপরীত্য, কোনো কিছুর বৈপরীতে সে যেটা হয় সেটাকে বৈপরীত্য বলা হচ্ছে। ইট ইজ আইরনিক দ্যাট অরণ্যক এ গ্রেট প্রিন্স অ্যান্ড হিরো। এটা হচ্ছে অরণ্যকের বৈপরীত্য, যাকে গ্রেট প্রিন্স এবং হিরো বলা হয়, ইজ রিডিউস টু দ্য স্ট্যাটাস অফ এ স্লেভ। There is also irony in the promises of freedom made by the white man. They confusedly lie and betray, despite acting like civilized people. এখানে বৈপরীত্য দেখা যায়, কারণ এক মহান রাজপুত্র ও বীর অরণ্যক সাধারণত দাসে পরিণত হয়। আরও এক বৈপরীত্য, ইংরেজরা বারবার তাকে মুক্তির প্রতিশ্রুতি দিলেও মিথ্যা বলে এবং প্রতারিত করে। অর্থাৎ যে বৈপরীত্যটা দেখা যায় সেটা হচ্ছে অরণ্যক একটা মহান রাজপুত্র ছিল এবং বীর বিক্রম হিসেবে পরিচিত ছিল কুরামেনশিয়ানে,
কিন্তু অরণ্যককে একটা দাসে পরিণত করা হয়, যেটা বাস্তব একটা সত্য, কিন্তু অনেক কষ্টকর একটি ঘটনা বা মুহূর্ত। আরো একটা বৈপরীত্য, ইংরেজরা বারবার তাকে বৈপরীত্য দেখা যায়, সেটা হচ্ছে এটা আইরনি। এই আইরনিটা এটাই কিন্তু বৈপরীত্য বা আইরনিটাই হচ্ছে এটাকে আইরনি বলা হয়। অর্থাৎ একজন অনেক বড় কিছু কোনো মাপের একজনকে কোনো আহ, মিথ্যা কোনো বা কোনো কষ্টকর কিছুর সামনে সম্মুখে যেই তাকে দাঁড়াতে হয়, সেটাই হচ্ছে তার আইরনি। এবং আরেকটা আইরনি যেটা হচ্ছে বলা হয়েছে, ইংরেজরা যখন সে দাসে পরিণত হয় তখন কিন্তু তাকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাকে আবারও রাজপুত্র হিসেবে তার রাজদরবারে ফেরত পাঠানো হবে, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণই একটা মিথ্যা ছলনা এবং তাকে প্রতারণা করে বলা হয়েছিল। এরপরে যেই ফিগার অফ স্পিচটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালিউশন। অ্যালিউশন মানে ইঙ্গিত, অর্থাৎ কোনো কিছুর ইঙ্গিত দেওয়াটা হচ্ছে অ্যালিউশন। এখানে দেয়ার আর রেফারেন্স টু রোমান গডস অ্যান্ড হিরোস। এখানে রেফারেন্স হিসেবে গডস এবং হিরোস কে বলা হচ্ছে। ইমোইন্ডা ইজ কল্ড ভেনাস। ইমোইন্ডা ইজ কল্ড ভেনাস অ্যান্ড অরোনোকো মার্স, which alludes to classical mythology. The name Caesar itself is an allusion to Roman emperors. এখানে রোমান দেবদেবী এবং ইতিহাসের প্রতি ইঙ্গিত রয়েছে, যেমন ইমোইন্ডাকে ভেনাস এবং অরণ্যককে বলা হয়েছে মার্স। এই কথাটা কিন্তু আগেও বলা হয়েছে উপমা হিসেবে। এবং এখানে আর সিজার নামটি রোমান সম্রাটকে মনে করিয়ে দেয়, যেটা ইঙ্গিত অ্যালিউশন হিসেবে ধরা হয়েছে। অ্যালিউশন মানে ইঙ্গিত, কোনো কিছুকে ইঙ্গিত করে বলাই হচ্ছে অ্যালিউশন। অর্থাৎ ইমোইন্ডাকে যে ভেনাস বলা হয়েছে তাকে ইঙ্গিত দেওয়া হয়েছে ভেনাস নামে, এবং অরণ্যককে যে মার্স নামে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই জন্য এটা একই সাথে ইঙ্গিত বা অ্যালিউশন হিসেবে ধরা হয় এবং এটাকে উপমা বা সিমিলি হিসেবেও কিন্তু ধরা হয়ে থাকে। আচ্ছা, এই মুহূর্তে আমি একটি ঘটনা বলতে চাচ্ছি আইরনির সম্পর্কে, অর্থাৎ যে আইরনি ফ্যাক্ট যেটা অরণ্যকের জীবনে ঘটে গিয়েছিল, সেটা হচ্ছে যখন ইমোইন্ডা এবং অরণ্যকর একসাথে পুনরায় দেখা হলো, তখন ইমোইন্ডা এবং অরণ্যক কিন্তু দুজনকে বিয়ে করে একসাথে সংসার করতে তখন তারা কিন্তু একসাথে সংসার করতে শুরু করে এবং এক পর্যায়ে ইমোইন্ডা প্রেগনেন্ট হয়। এবং আহ, এটা যখন অরণ্যক জানতে পারে যে তার সন্তানের বাবা সে নিজেই, একসময় ইমোইন্ডার প্রেগনেন্সির সময় যখন ঘনিয়ে আসলো, তখন অরণ্যক ভাবতে থাকলো যে সে তার সন্তানকে কখনোই দাস হিসেবে পৃথিবীতে আসতে দেবে না। আমার সন্তান যদি আসে, অরণ্যক বলে যে আমার সন্তান যদি আসে, সে আহ, ফেরিতেই আসবে, ইজ নট স্লেভ, অর্থাৎ সে স্বাধীনভাবে এই দুনিয়ায়। অর্থাৎ অরণ্যক কিন্তু জানতে পারার পরে অরণ্যক সে কখনোই চায়নি যে তার সন্তান এই পৃথিবীতে দাস হিসেবে আসবে। অর্থাৎ সে যেমন স্বাধীন ছিল, সে চেয়েছিল যে আমার সন্তানও, আমি যেমন রাজপুত্র ছিলাম এটা রাজদরবারের, আমার সন্তান কখনোই একটা স্লেভ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে না। এটা কিন্তু তার আয়রন, অর্থাৎ তার চিরন যে ফ্যাটটা ছিল সেটা। এবং অরণ্যকে রিলিজ করার ব্যাপারে যে ব্যাপারটা, সেটা হচ্ছে সবাই তাকে আশ্বস্ত করলো, কিন্তু কেউ তার রিলিজের ব্যাপারে সচেতন থাকতো না, সবসময় উদাসীন হয়ে যেত। এবং বায়ামের সাথে এ বিষয়ে আলোচনা করলো, বায়ামও তাকে আশ্বস্ত করলো, কিন্তু পরে সেও কিন্তু এই বিষয়ে উদাসীন থাকতো। এরপরে কোনো এক সময় অরণ্যক যখন বুঝতে পারলো যে এরা শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সমস্ত কথা বলছে, তখন অরণ্যক যত স্লেভ আছে তাদের সবাইকে একত্রে ডাকলো এবং একত্রে ডাকার পরে সে স্লেভ লাইফের যত কষ্টের কথা তাদেরকে বোঝালো এবং সে একটা রিভোল্টের কথা বললো। সুতরাং স্লেভরা যেহেতু অরণ্যককে প্রভু হিসেবে মানত, তারা সবাই কিন্তু অরণ্যকর কথাই রাজি হয়ে গেল এবং টুসকান স্লেভদের বোঝাতে সাহায্য করলো। সবাই
হোক। এবং এখানে তুস্কান স্লেভদের বোঝাতে সাহায্য করলো যে যাই হোক একটা ডেট ফিক্স করা হলো এবং সেই ডেটে তারা পালিয়ে গেল এবং একটা সমুদ্র তীরে গিয়ে উঠলো। কিন্তু সুরিনামের হোয়াইট ম্যানরা বুঝতে পারলো, ফলে তারা তাদেরকে পিছন থেকে হামলা করলো এবং অরণ্যকদের জাহাজ থেকে যেতে দেরি করায় তারা ধরা পড়ে যায় এবং পুনরায় কিন্তু তাদেরকে আবার নিয়ে আসা হয় এবং হোয়াইটরা যাদের সাথে তাদের যুদ্ধ হয়, যুদ্ধে বেশ ক্ষয়ক্ষতি হয় এবং এই যুদ্ধে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল এবং এই সময় বায়াম ও ট্রাইফি অরণ্যককে বলতে থাকে যে যুদ্ধ বন্ধ করতে। তারা আরো বলল যে তোমরা যদি যুদ্ধ বন্ধ না করো তাহলে তোমরা যদি ধরা পড়ো তোমরা কিন্তু ছাড়া পাবে না, আরো তোমরা সবাই সারেন্ডার করো এবং ফিরে চলো, আমরা তোমাদের সারানোর ব্যবস্থা এবারও করব। অরণ্যক উত্তর দিল, আপনারা বারবার আমার সাথে বিট্রে ব্ল্যাকমেল করছেন, আমি আর ফিরে যাব না। তবে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর তাদের মনোভাব আবারও ভালো ঠেকছিল না। অরণ্যক বুঝতে পারলো যে তারা কখনোই আমাদেরকে এখান থেকে ছেড়ে দেবে না। এই যে বারবার অরণ্যককে প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা হচ্ছে, এটা কিন্তু আইরনি হিসেবে বলা হচ্ছে। এবং হিউম্যানিটার উপর অরণ্যকরা যে পালিয়ে তাদের সাথে যুদ্ধ করেছিল হোয়াইটদের সাথে, যারা সুরিনামে ছিল তারা সবাই ছিল হোয়াইট এবং অরণ্যকরা ছিল কৃষ্ণাঙ্গ। এবং এখানে বারবার তাকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও তারা কিন্তু তাদেরকে ছাড়েনি দাসত্ব প্রথা থেকে। এরপর অরণ্যকর ইচ্ছা ছিল যে সে তার সন্তানকে দাস হিসেবে পৃথিবীতে আসতে দেবে না। তো অরণ্যক একটা পরিকল্পনা করলো যে সে একদিন তার স্ত্রী ইমইন্ডাকে নিয়ে একটা জঙ্গলে যাবে এবং অরণ্যক তার স্ত্রী ইমইন্ডাকে বলে, আমি এখন তোমাদের হত্যা করতে চাই, আমি আমার সন্তানকে দাস হিসেবে বাঁচতে দিতে চাই না। ইমইন্ডা ও বলল যে ঠিক মারতে চাইলে মারো মারো, আমিও আমার নবজাতক সন্তানকে দাস হিসেবে দেখতে চাই না, আপনার হাতেই আমরা মরতে চাই, অন্তত ট্রিফি এর অত্যাচার থেকে বাঁচবো। এরপর ইমইন্ডাকে অরণ্যক বোঝালো যে আমি বুঝতে পারছি, আমিও আমার জন্য স্লেভরা যখন ওদের বিরুদ্ধে যুদ্ধ রিভোল্ট করেছি, সেহেতু ওরা আমাদের আরো নির্যাতন করতে থাকবে এবং আমাকে মেরে ফেলবে। তো আমাকে মেরে ফেললে তুমি ওদের খাদ্য হিসেবে পরিণত হয়ে পড়বা, সুতরাং আমি তোমাকে এখানে এই পৃথিবীতে শেষ করে দিতে চাই। এরপর অরণ্যক ইমইন্ডাকে হত্যা করলো এবং তাকে হত্যা করার পরে অরণ্যকর মন মানসিকতা খুব খারাপ পর্যায়ে চলে গেল। এই স্ত্রী এবং নবজাতকের হারানোর যে বেদনা, এই বেদনাটাই কিন্তু মোটামুটি 5 থেকে 7 দিন না খেয়ে সে কাটিয়ে দিল। অর্থাৎ এটাই কিন্তু যে তার সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার ফলে কিন্তু এই ঘটনাটা, এই আইরনিটার কারণেই কিন্তু তার এই পরিণতিটা তাকে তার সাথে ঘটে গেল। তো এখানে আমি আর আলোচনা বাড়াতে চাচ্ছি না। আমি ইতিমধ্যে এখানে এলিউশন বা ইঙ্গিত সম্পর্কে আলোচনা করেছি, যেটা শেষ হয়ে গেছে। এরপর আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্বল, অর্থাৎ ফিগার অফ স্পিচে যার একটা বিষয় নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে সিম্বল। The royal veil is a symbol, it represents royal power and the fate of women in the society. The chain or fetter is also a symbol of slavery and lost freedom. রয়্যাল ভেল একটি প্রতীক, এটি সমাজে রাজকীয় ক্ষমতা এবং নারীর ভাগ্যকে উপস্থাপন করে। শৃঙ্খলা এবং বেরিয়ে দাসত্ব হারানোর স্বাধীনতার প্রতীক। এখানে রয়্যাল ভেল নামে অরণ্যকে যে বিষয়টা রয়েছে সেটা একটা প্রতীক হিসেবে বলা হয় এবং এটা একটি সমাজের রাজকীয় ক্ষমতা এবং নারীর ভাগ্যকে উপস্থাপন করে। শৃঙ্খল বা বেরিয়ে দাসত্ব এবং হারানো স্বাধীনতার প্রতীক হিসেবে এই রয়্যাল ভেলটাকে বলা হয়। এটা কিন্তু ইমইন্ডাকে দেওয়া হয়েছিল রয়্যাল ভেলটা, অর্থাৎ এই জন্যই বলা হচ্ছে যে দি রয়্যাল ভেল ইজ এ সিম্বল, ইট রিপ্রেজেন্টস রয়্যাল পাওয়ার অ্যান্ড দ্য ফেট অফ ওমেন ইন দ্য সোসাইটি। This chain of or fetter is also a symbol of slavery and lost freedom. সিম্বল, এখানে এই রয়্যাল ভেলটা সম্পর্কে বুঝতে হলে কিছু আলোচনা অবশ্যই শুনতে হবে, অবশ্যই শোনা লাগবে। সেটা হচ্ছে আমি সেটা সম্পর্কে এখন একটু আলোকপাত করছি। এখানে রয়্যাল ভেল এবং অরণ্যক ইমইন্ডার প্রতি যে প্রেম, এটা কিন্তু দুইটা পয়েন্ট একসাথে জড়িত। এখানে অরণ্যক বিজয়ী একজন প্রথম থেকে শেষ পর্যন্ত এটা শুনতে হবে রয়্যাল ভেলটা কি এটা জানার জন্য।
অরণ্যক একজন বিজয়ী নায়ক হিসেবে যুদ্ধ থেকে ফিরে আসে এবং ইমোইন্ডার সাথে দেখা করতে চায়, যার বাবা ছিলেন প্রাক্তন জেনারেল, এবং সে ইমোইন্ডাকে যুদ্ধ থেকে পাওয়া উপহার ও দাস উপহার দেয়। অরণ্যক যখন ইমোইন্ডার সাথে দেখা করে তখন সে তার প্রেমে পড়ে যায়। ইমোইন্ডা ছিল অত্যন্ত সুন্দরী, লাজুক এবং গুণবতী। অরণ্যকর ভালোবাসায় ইমোইন্ডাও প্রেমে পড়ে যায়। তাদের মধ্যে গভীর ও আন্তরিক প্রেমের সূত্রপাত হয়। কিন্তু অরণ্যক প্রতিশ্রুতি দেয় ইমোইন্ডাই হবে তার একমাত্র স্ত্রী। সে বহির্বিবাহের প্রচলিত রীতির বিরুদ্ধে গিয়ে গোপনে বিয়ে করে এবং সুখের আশায় থাকে। অর্থাৎ অরণ্যকের সাথে কিন্তু ইমোইন্ডার গোপনে বিয়েও হয়ে যায়। এদিকে অরণ্যকর দাদা অর্থাৎ তার গ্র্যান্ডফাদার রাজা ইমোইন্ডার সৌন্দর্যের কথা শোনে, যিনি ছিলেন কোরামেশিনের রাজা অর্থাৎ অরণ্যকের দাদাও, যিনি বৃদ্ধ ছিলেন। তবুও তিনি ইমোইন্ডার সৌন্দর্যের কথা শোনেন। তার কিন্তু একাধিক স্ত্রী ছিল। তার স্ত্রী থাকা সত্ত্বেও সে ইমোইন্ডার সৌন্দর্যে মুগ্ধ হন এবং ইমোইন্ডাকে নিজের জন্য চেয়ে বসেন। এই জন্যই সেই সমাজে একটা প্রচলিত প্রথা ছিল, সেটা হচ্ছে যে যারা রাজা তারা যাকে পছন্দ করত বা কেউ কাউকে পছন্দ করলে তার জন্য একটা ওটান, এখানে ওটান দ্যাট মিনস রয়্যাল ভেল, এই ওটানটাই হচ্ছে রয়্যাল ভেল। ওটান হচ্ছে এক ধরনের একটা চাদর, যেটা আফ্রিকান রাজারা যাকে পছন্দ করত, হয়তো তার গায়ে একটা মানে আফ্রিকান রাজা যাকে পছন্দ করতো তার গায়ে এই চাদরটা পাঠিয়ে দেওয়া হতো পরার জন্য, এবং ওই চাদরটা যেই মেয়ের গায়ে থাকতো সেই মেয়ের দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারতো না। তাই বৃদ্ধ রাজা ইমোইন্ডাকে চাদর দিল এবং ইমোইন্ডা অনিচ্ছা সত্ত্বেও তা গায়ে দিল। অনিচ্ছা সত্ত্বেও ইমোইন্ডা এই চাদরটা গায়ে দিয়েছিল। অর্থাৎ বলা হচ্ছে এই ওটানটাই হচ্ছে রয়্যাল ভেল। ইমোইন্ডার কাছে রয়্যাল ভেল পাঠানো হয় এবং এটি কোরামেশিয়ানের একটি শক্তিশালী প্রথা ছিল। রয়্যাল ভেল পাওয়া মানে মেয়েটিকে রাজপ্রাসাদে যেতেই হবে। এই রীতি অমান্য করলে মৃত্যুদণ্ড হতো। ইমোইন্ডা দুঃখ নিয়ে চলে যায় এবং অরণ্যকর মন কিন্তু এখানে ভেঙে পড়ে এবং তাকে রক্ষা করতে পারে না। রয়্যাল ভেল রাজকীয় ক্ষমতার একটি চিহ্ন, আবার এটি সমাজে নারীর সীমিত অধিকারকেও স্বাধীনতাকেও তুলে ধরে। সমাজের নারীদের ওপর রাজার শাসন ইমোইন্ডা এবং অরণ্যকর ভাগ্য নির্ধারণ করে দেয়। অর্থাৎ এই কারণেই ফিগার অফ স্পিচে রয়্যাল ভেলটাকে সিম্বল হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু সিম্বল যে মানে প্রতীক, এই ফিগার অফ স্পিচটা খুব জোরালোভাবে দেখা যায়। এরপরে যেটা তো পরিশেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হাইপারবোল। অর্থাৎ এটা হচ্ছে অরণ্যকর যে আফ্রাবিনের যে ফিগার অফ স্পিচের লাস্ট যে ফিগার অফ স্পিচ, সেটা এখানে একটা হাইপারবোল দেখানো হয়েছে, সেটা কিন্তু ইমোইন্ডাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। অর্থাৎ অরণ্যক এবং ইমোইন্ডার যে অরণ্যক এবং ইমোইন্ডার দুজনকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। সেটা হচ্ছে অরণ্যক এবং ইমোইন্ডার মধ্যে যে সৌন্দর্যটা বর্ণনা করা হয়েছে এটা অনেকটা অতিরঞ্জিত ভাবেই বর্ণনা করা হয়েছে এই গল্পে। এবং অরণ্যক সৌন্দর্য অনেক এমন ভাবে বলা হয়েছে যে যেন তারা পুরো দুনিয়ার একটা বিষয় ছিল, এবং ইমোইন্ডাকে এমন রূপবতী বলা হয়েছিল যে সে যেন সব নারীদের থেকে অনন্য। এটা হচ্ছে হাইপারবল হিসেবে ধরা হয়। অর্থাৎ অরণ্যক's beauty and Imoinda's loveliness are often described in exaggerated terms. She was female to the noble male, as charming in her person as he was adored as the wonder of all that world. অর্থাৎ তাদের যে সৌন্দর্যটা বর্ণনা করা হয়েছে এটা অতিরঞ্জিত ভাবে বর্ণনা করা হয়েছে, এটাই এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এখানে হাইপারবোল জিনিসটা দেখা যায়। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। রিকোয়েস্ট থাকলে এটা আপনারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।